সুধী দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নেক্সাস টেলিভিশনে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। স্যার, আপনি ইতিমধ্যেই জানেন আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, হাঁটু ও কোমর ব্যথা হওয়ার কারণগুলো কি কি? ধন্যবাদ। হাঁটু ও কোমর ব্যথার, যদি আমরা কোমর ব্যথায় আসি, কোমর ব্যথার কারণ হচ্ছে এখন যে আমরা রোগী পাচ্ছি তার মূলত পিএলআইডি একটা কমন যে আমরা শব্দটা শুনে থাকি, পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, যেটা আমরা ডিস্ক প্রোলাপস বলছি। এটাকে আমরা হচ্ছে মেকানিক্যাল পেইন। এছাড়া আমরা স্পন্ডোলিস্থেসিস পাচ্ছি, যেমন নিচের জয়েন্টে একটা হাড় ভেঙে সরে গিয়েছে, যে স্লিপ ভার্টিব্রা, এখান থেকে ব্যথা হচ্ছে নার্ভের উপর চাপের কারণে। এছাড়া আমরা অনেক সময় প্যাথোলজিক্যাল সমস্যা থেকেও পেয়ে থাকি, যেমন টিউমার পাচ্ছি স্পাইনাল কর্ডে, টিবি ইনফেকশনের কারণে ব্যথা হচ্ছে, অনেক সময় ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। তো এরকম অনেক কারণ আছে কোমর ব্যথা। তো মোস্ট অফ দ্য পেশেন্ট যারা পিএলআইডি রোগীতে আক্রান্ত, পিএলআইডি কিন্তু খুব কঠিন একটা সমস্যা, যেটা সমাধান কেউ দিতে পারছে না। বাট আমরা যেটা করছি, এসপি হসপিটাল কিন্তু সাকসেসফুলি ট্রিটমেন্ট করছে গত 23 বছর যাবৎ। এবং এই কোমর ব্যথা যারা লং টাইম সাফার করছে, সেখান থেকে কিন্তু হাঁটু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হাঁটু ব্যথা হচ্ছে, যার ফলে তারা নিচে ওঠা বসা। এসপি হসপিটালে এত লম্বা সময় সফলতার কারণ কি? কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এসপি হসপিটাল শুধুমাত্র এই ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন না কাজ করছে। বাংলাদেশে একমাত্র হসপিটাল যেটা রিহ্যাবিলিটেশন কমপ্লিট সলিউশন, যেটা যে কোমর ব্যথা রোগীদের, পিএলআইডি রোগীদের প্রথম শর্ত যদি আপনি বলেন যে সুস্থ হতে গেলে ফার্স্ট যে কাজটা করতে সেটা হচ্ছে রেস্ট। যে রেস্টটা অন্য কোনো হসপিটাল একজন রোগী নিতে পারে না। কারণ কোমর ব্যথা রোগীরা যদিও তারা ব্যথায় আক্রান্ত, কিন্তু স্বাভাবিকভাবে অন্য দিক থেকে কিন্তু তারা সুস্থ। তো একটা জেনারেল হসপিটালে একটা রোগী ভর্তি থাকা আর কোমর ব্যথা রোগী ভর্তি থাকা এক জিনিস না। যে কারণে আমরা সাকসেসফুলি রোগীদেরকে হ্যান্ডেল করতে পারছি এবং রেস্টটা নিতে পারছি, এবং টাইম টু টাইম যে ফিজিওথেরাপি চিকিৎসাটা সঠিকভাবে দেওয়া এবং আনুষঙ্গিক চিকিৎসা। যেমন আমাদের কাছে রোগী আসছে, দেখেন কোমরে ব্যথা সাফার করতে করতে হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে ঘাড় ব্যথা হচ্ছে, এবং লং টাইম ব্যথার কারণে পেন কিলার খেতে খেতে কিডনিতে প্রবলেম হয়ে যাচ্ছে, এবং মুভমেন্ট না করতে করতে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, হাইপার টেনশন, আনকন্ট্রোল প্রেশার, সব কিছু মিলে আমাদের কাছে আসছে। তাহলে একটা রোগীকে সুস্থ করতে গেলে কিন্তু আমাকে কিন্তু অল সাইডটা কাভার করতে হচ্ছে। এই অল সাইড কাভার করে একটা রোগীকে সুস্থ করতে যে টিমটা কাজ করার দরকার, সেই টিমটা আমাদের এসপি হসপিটালে আছে। যে কারণে এসপি হসপিটাল রোগী সাকসেসফুলি যেমন আসছে ব্যথা নিয়ে, ব্যথার সাথে যা যা সমস্যা আছে, যেমন ডায়াবেটিস থাকলে, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, হাইপার টেনশন, সব কিছুই কিন্তু আমাদের টিম যারা আছে তারা কাজ করছে। ফলে কিছু পেছনে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসে ততদিনে আমরা ব্যথামুক্ত করে রোগীকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছি, যেটাকে বলছে কমপ্লিট রিহ্যাবিলিটেশন। এই কোমর ব্যথার সাথে সাথে হাঁটু ব্যথাটাও কিন্তু খুব কমন। এখনকার যুগে অনেকেই বলে আমার হাঁটুতে পেইন করছে, বিশেষ করে মহিলারা যারা রয়েছে, একটু সিঁড়ি ভাঙছে বা হাঁটাহাঁটি করছে, হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে। এই হাঁটু ব্যথার কারণটা কি কোমরে ব্যথাও হতে পারে? মোস্ট অফ দ্য পেশেন্টের কিন্তু হাঁটু কোমরের কারণে হাঁটু ব্যথা হচ্ছে। এছাড়া যেটা আমরা বলি আর্থাইটিস, যে ডিজেনারেশন, হাঁটুর কাটলেস ভেঙে যাওয়া, সেটার সাথেও কিন্তু লিঙ্ক কিন্তু কোমরের। যে কারণে হাঁটু ব্যথা রোগীরা অনেক দিন যাবৎ হাঁটুতে ট্রিটমেন্ট করছে, তা ইঞ্জেকশন দিচ্ছে, ইন্ট্রাটনিন ইঞ্জেকশন দিচ্ছে, ফিজিওথেরাপি দিচ্ছে, পেইন কিলার খাচ্ছে, আস্তে আস্তে রোগী কিন্তু খারাপের দিকে যাচ্ছে। যত রোগী আমি দেখেছি, সব রোগী দেখা যাচ্ছে কেউ 5 বছর, 7 বছর, 10 বছর ধরে ব্যথায় আক্রান্ত। প্রথমে যখন শুরু হয়েছিল তখন কিন্তু সামান্য ব্যথা ছিল, জি, ট্রিটমেন্ট শুরু করলো, আস্তে আস্তে ব্যথা বাড়তে শুরু করলো, ব্যথাটা ছড়াতে শুরু করলো। 6 মাস 1 বছর যেতে যেতে ব্যথা কিন্তু অনেক খারাপের দিকে চলে যাচ্ছে। 6 মাস পর রোগীর মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন চেয়ারে বসে নামাজ শুরু করলো। কেন? নিচে বসতে কষ্ট হচ্ছে। এই কষ্টটাকে বাঁচানোর জন্য সে চেয়ারে বসে নামাজ শুরু করলো। 2 বছর পর দেখা সে নিচে বসে বন্ধই হয়ে গেল, আর সে বসতেই পারে না, কারণ হাঁটু অলরেডি ব্লক হয়ে গিয়েছে। তার মানে কি, সে যত ভালো হওয়ার চেষ্টা করছে, প্রথমত মেডিসিন খেয়ে চিন্তা করেছিল ভালো হবো, কিন্তু হলো না।
তারপরে শেষ অগত্যা চিন্তা করলো যে মনে হয় চেয়ারে বসে নামাজ পড়লে আমি বাঁচবো, কিন্তু সেটাও হলো না। চেয়ারে বসে নামাজ পড়লে কি আরো ডিসেবল হয়ে যাচ্ছে, এরপর হাঁটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলো আমি হাঁটা বন্ধ হচ্ছে, হাঁটাটা কমাই, হুইল চেয়ারে চলি। এই হুইল চেয়ার ওঠার পর রোগী কিন্তু আরো খারাপ হয়। এইভাবে কিন্তু রোগীগুলো আস্তে আস্তে বেডরিডেন্ট হয়ে যাচ্ছে। চলাফেরা, অনেক রোগী আছে বিছানা থেকে উঠতেই পারে না, আমি পেয়েছি বহু রোগী দেখি বিছানা থেকে মুভমেন্ট করতে পারে না। তারা কি আবার সুস্থ জীবনে ফিরে হ্যাঁ, আবার সুস্থ। এসপি হসপিটাল, এখানে তো এসপি হসপিটাল সাকসেসফুল যে সেই সব রোগীকে আমরা ভর্তি করছি। আমাদের প্রচুর রোগী আছে যেগুলো আমরা ভর্তি করছি, ভর্তি করার পর সেই রোগীকে আবার রিকভারি করছি, আবার আমরা পূর্বের অবস্থায় নেওয়ার জন্য চেষ্টা করছি। এর মধ্যে অলমোস্ট 99% পেশেন্টরা সাকসেসফুল হচ্ছে। এবং এটা করে দেওয়ার পরে আমরা তাদের প্রিভেন্টিভ মেজারটা আমরা শিখিয়ে দিচ্ছি যে আপনি পরবর্তীতে কী কী ফাংশনগুলো করবেন। অনেকে বলে আপনাকে কি ফিজিওথেরাপি সারা জীবনই করতে হবে? আমি বলি না, করার দরকার নেই, কারণ আমরা 1.5 মাস পরে বলে ফিজিওথেরাপি লাগবে না। উইদিন 3 মান্থসের মধ্যে আমরা যেটা করছি স্বাভাবিক জীবনে ADL বলা, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, একজন ব্যক্তি প্রতিদিন তার কী কী কার্যক্রম থাকে। যেমন যদি বলেন আমি তো কোনো কাজ করি না, মিথ্যা কথা, প্রত্যেকের কাজ করতে হবে। যেমন আপনি টয়লেট করেন, এটা একটা কাজ, তাহলে টয়লেটটা করতে হবে। তো টয়লেটটা কোথায় করেন? হাই কমোড না লো কমোড? লো কমোড ইউজ করেন, এটা একটা এক্সারসাইজ হয়ে গেল। আপনি নামাজ পড়ছেন, এটা একটা কাজ। আপনি নামাজটা চেয়ারে বসে পড়ছেন, নো, নামাজ যায় নামাজে পড়েন, এটা একটা কাজ। এবং এটা ট্রিটমেন্ট, এটা একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ট্রিটমেন্ট, এটা কাজ এবং ট্রিটমেন্ট দুটো একসাথে হয়ে যাচ্ছে। আপনি ভাত খান, এটাও একটা কাজ। তো ভাত খাওয়ার সময় কি নিচে বসে ভাত খান? তো যখনই আমরা এগুলো বুঝাই দিই তখন পেশেন্টটা তো অবাক হয়ে যায় যে এতদিন সব শুনে আসছে হাই কমোড ব্যবহার করতে, চেয়ার। আমি বলি এইগুলো হচ্ছে আমাদের ডিসএবিলিটির একটা সিস্টেম, যে আপনি যদি হাই কমোড ইউজ করেন, আপনি যদি জায়নামাজ ছেড়ে চেয়ারে বসে নামাজ পড়েন, আপনি যদি ডাইনিংয়ে বসে ভাত খান, এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি সবসময় করে রেগুলার। আপনি তো রেস্টে থাকার কথাটাও বলছিলেন যে রেস্টে থেকে ফিজিওথেরাপি নিতে হবে, তাহলে অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে সেটা তো তারতম্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব মজার জিনিস। এখানে কিন্তু আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট, মানে আপনি সবই করছেন। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে এক্সারসাইজগুলো হয় বিছানায় শুয়ে থেকে ওগুলো আমরা করাচ্ছি। সারাদিনে 10 কিলোমিটার হাঁটলে যে পরিমাণ বার্ন হয় সেটা আমরা শোয়ায় রেখে করাচ্ছি। দিস ইজ অ্যাক্টিভ বেড রেস্ট। আপনি 3 বার 5 বার 10 বার টয়লেটে বসলে যে এক্সারসাইজগুলো সেটা কিন্তু আমরা বিছানায় শুয়ে করাচ্ছি। আমরা রেস্ট রাখছি এই কারণে, যেহেতু তার ফাটল আছে, ওই ফাটাটাকে রিপেয়ার করার জন্য সার্টেন পিরিয়ড, যে 3 থেকে 6 সপ্তাহ আমরা বলছি একটু রেস্ট নেন, কারণ ওই রিপেয়ারটা করার জন্য আমরা বাধ্যতামূলক আমরা রেস্টটা নিতে দিচ্ছি। বাট আমরা সতর্ক যেন এই সময়টা আমরা যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছি, যেটা নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। আপনি যেমন হেঁটে যদি আপনি 5 কিলোমিটার হাঁটেন, দিস ইজ ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। হাঁটার ফলে আপনার কিছু ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আপনার বার্নিং হচ্ছে। সেই জিনিসটা আমরা যখন বিছানায় শোয়ে আমরা 2 ঘন্টা এক্সারসাইজ করাচ্ছি, সেম কাজটাই হচ্ছে, বাট নন ওয়েট বেয়ারিং। সেখানে কিন্তু আমার মেরুদণ্ড ইনজুরি হচ্ছে না। আপনি হাঁটলে মেরুদণ্ড বেশি বেড়ে যাচ্ছে ইনজুরিটা, শুয়ে যদি আপনি এক্সারসাইজটা করেন তখন ইনজুরিটা কমে যাচ্ছে, ইনজুরিটা রিপেয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমার জন্য শুয়ে শুয়ে এক্সারসাইজ করতে, কিন্তু শুধু শুয়ে থাকলে কিন্তু মৃত্যুর চান্স থাকে। শুধু শুয়ে থাকা যাবে না। অনেক আছে ডায়াবেটিস আনকন্ট্রোল, তো তাকে হাঁটতে হয়, কিন্তু কোমর ব্যথার জন্য হাঁটতে পারছে না, ডায়াবেটিস ইনসুলিন দিয়েও কন্ট্রোল আনতে পারছে না, তখন আমরা বিছানায় শুয়ে রেখে যখন বলে শুয়ে থাকতে, বলে শুয়ে থাকতে ডায়াবেটিস আরও বেড়ে যাওয়ার কথা। আমি বলি নো, শুয়ে থাকলে ডায়াবেটিস কমে যাবে আরও। কেন? কারণ শুয়ে থেকে আপনি সারাদিন না হাঁটার কারণে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল আনতে পারেন না। কিন্তু আমরা যখন শোয়ায় রেখে আপনাকে দিনে 3 থেকে 4 ঘন্টা এক্সারসাইজ করাবো, তখন অটোমেটিক আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। তো ঠিকই তাই হচ্ছে। আমাদের হসপিটালে যখন রোগী ভর্তি হচ্ছে, অনেকে ইনসুলিন পর্যন্ত উইথড্র করা লাগে, কারণ ডায়াবেটিস রিডিউস কমে যাচ্ছে আস্তে আস্তে। সুগার লেভেলটা যখন কমে যাচ্ছে তখন আমাকে ইনসুলিন উইথড্র করতে হচ্ছে। অনেক রোগী আমরা ইনসুলিন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। এই কোমর ব্যথার কিন্তু এমন অনেক রোগীদের কথাই আমরা শুনে থাকি, 5 বছর 7 বছর 10 বছরও হয়ে গিয়েছে, যারা 25-30 বছর ধরে কোমর ব্যথায় ভুগছে, নানা রকমের চিকিৎসা বিভিন্ন জায়গায় নিয়েছে, তারপরে সুস্থ হচ্ছে না। এরকম কেন হচ্ছে? কারণটাও যে মুভমেন্ট। আপনি যদি কোমর ব্যথা শুরু করেন, আর ব্যথা রোগীরা যখনই ব্যথার ওষুধ খাবে ব্যথা খুব মজা পেয়ে যায়, রোগটা বড় হতে থাকে। আপনি যত ওষুধ খাবেন রোগটা তত বড় হবে, ওষুধ বন্ধ করলে রোগটা ছোট হবে, কিন্তু ওষুধ খেলেই রোগটা বড় হবে। এই জন্য দেখবেন যে ব্যথার রোগীরা, কোমর ব্যথার রোগীরা প্রথমে একটা ওষুধ দিয়ে শুরু করেছিল, তারপর 2টা, এরপর 3টা, এরপর 4টা, এরপর 5টা, 6টা, 10টা ওষুধ খাচ্ছে, তবু কাজ করছে না। তাহলে পেইন কিলার না খেয়ে কিভাবে ব্যথা কমাবে? পেইন কিলার, আসলে পেইন কিলার যাদেরকে আমরা বলছি, আসলে তো পেইনকে কিল করতেছে না, সাময়িক একটু দম ধরে রাখছে। কিন্তু আমার রোগটা তো পেইন না। যারা কোমর ব্যথা নিয়ে আসছে তাদের অসুখটার নাম কি? অসুখটার নাম PLID অথবা লিস্থেসিস অথবা টিউমারের কারণে, তার কম্প্রেশনের কারণে ব্যথা হচ্ছে। তো পেইন কিলার কোনটা ভালো করবে? কোনোটাকে ভালো করবে না। পেইন কিলার পেইনটাকে সাময়িক কমাবে, কিন্তু যদি আমার লিস্থেসিস থাকে,
পেন কিলার খেয়ে হাঁটাচলা করলে আরও বেড়ে যাবে। যদি আমার ডিসপলাপস থাকে, পেন কিলার খেয়ে হাঁটাচলা করলে আরও বেড়ে যাবে। যদি আমার টিউমার থাকে, ব্যথা ওষুধ খেলে আরও বেড়ে যাবে। তার মানে আমার কী হচ্ছে? তার মানে যত ওষুধ খাচ্ছেন অসুখ কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা পেনকে না কমায়ে আমরা অসুখটাকে যদি স্টপ করতে পারি তাহলে পেন কিন্তু আর আসবে না। কারণ পেন আমাদের বন্ধু। আমরা বলছি ব্যথা কিন্তু শত্রু না, ব্যথা হচ্ছে বন্ধু। ব্যথা আসছে আপনাকে বাঁচানোর জন্য, আপনাকে সিগন্যাল দেওয়ার জন্য যে আপনার কিছু একটা প্রবলেম আছে। আপনি প্রবলেমটা না খুঁজে আপনি পেনটাকে গলা টিপে মেরে ফেলছেন, ফলে কি? তাহলে যে দীর্ঘদিন যারা চিকিৎসা করছে তাদের ডায়াগনোসিস কেন হচ্ছে না, যে কি জন্য তার পেইন হচ্ছে? এখন যে চিকিৎসা করছে এটা একজন যে ক্লিনিশিয়ান ট্রিটমেন্ট করবেন, আসলে ক্লিনিশিয়ানের দায়িত্ব যে উনি আসলে কি চাচ্ছেন। একজন রোগী এসে যখন আমাদেরকে হিস্ট্রি বলে, আমরা হিস্ট্রি শুনি, হিস্ট্রি শোনার ফলে কিন্তু আমরা 99% শিওর হয়ে যাই তার প্রবলেমটা কোথায় আছে। সো আমরা প্রবলেমটাকে সলভ করবো, ব্যথাটাকে না। প্রবলেম সলভ, যেমন এসপি হসপিটাল কিন্তু ব্যথার ওষুধ দেয় না, পেন কিলার মুক্ত হসপিটাল, খুবই রেয়ার। আমরা ব্যথা ওষুধ কখন সাপোর্ট করছি? একটা পেশেন্ট অসহ্য পেইন যখন হয় তখন বলি একটা ডোজ দাও, একটা ডোজ দিলে পেনটা একটু কমে যাচ্ছে, বা ট্রিটমেন্ট শুরু হলে পেশেন্ট পেনটা কন্ট্রোলে চলে আসলো। সো পেন কিলার প্রয়োজন হচ্ছে না, খুবই রেয়ার আমরা ব্যবহার করছি। তো যে কারণে পেন কিলার না দেওয়ার ফলে কী হচ্ছে, পেশেন্টটা কিন্তু একদম স্বাভাবিক হয়ে যাচ্ছে। তার কিডনির প্রবলেম হচ্ছে না, লিভারের প্রবলেম হচ্ছে না, গ্যাস্ট্রিকের ওষুধ পর্যন্ত আমরা দিচ্ছি না। কারণ গ্যাস্ট্রিকের ওষুধেরও সাইড এফেক্ট আছে, সেটাও আমরা বন্ধ করবো। আমরা হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার দরকার নেই। কারণ আপনি স্বাভাবিক নিয়মে চলেন, আপনি এক্সারসাইজ করেন, ফিজিওথেরাপি করেন, আপনি সঠিক এক্সারসাইজ করেন। এক্সারসাইজ তো আন্দাজে করলে কাজ হবে না। এই জিনিসটা অনেক রোগীর ক্ষেত্রে আছে যে নিজের ইচ্ছা মতো এক্সারসাইজ করছে বা কোথাও দেখে করছে, সেটাতে তারা কি ক্ষতি করছে নিজের? আন্দাজে করলে তো হবে না, কারণ এক্সারসাইজ তো একটা মেডিসিনের মতো। একটা ফার্মেসিতে যেমন অনেক ওষুধ সাজানো থাকে, আমাদের শরীরে এক্সারসাইজও ঠিক ফার্মেসির মতো। অনেক এক্সারসাইজ আমরা চাইলে করতে পারি, কিন্তু আপনি ফার্মেসি, আপনার একটা অসুখ হলে আপনি কি ফার্মেসিতে বলবেন যে এখান থেকে ভালো ভালো 4-5টা ওষুধ দিয়ে দেন? না। তাহলে এই ওষুধটা কোন ওষুধটা আপনার লাগবে, একজন বিশেষজ্ঞ ডোজটাকে নিয়ন্ত্রণ করবে। এবং রিপিটেশন কতবার খেতে হবে, কতক্ষণ পর পর খেতে হবে, সেই ডোজটাও কিন্তু একজন বিশেষজ্ঞ দিবেন। সবার জন্য তো এক ডোজ হবে না, হবে? একটা 10 বছরের বাচ্চার যে ডোজ, একটা 50 বছরের ইয়াংয়ে তো সেই ডোজ হবে না, একজন 80 বছরের বৃদ্ধ সেই ডোজ হবে না, ডোজ চেঞ্জ হবে। ডোজটা ডিপেন্ড করছে হাইট, ডোজটা ডিপেন্ড করছে ওয়েট, ডোজটা ডিপেন্ড করছে এজ, জেন্ডার, সব কিছুর উপরে ডিপেন্ড করছে কিন্তু কী ডোজে দিবে। ঠিক তো এক্সারসাইজও তাই। ফিজিওথেরাপির যে শরীরের যে আমাদের যে এক্সারসাইজগুলো আছে, এটাও কিন্তু ডিপেন্ড করছে যে কাকে কতটুকু দিব। একজন কোমর ব্যথা রোগী 14 বছরের কোমর ব্যথা, আর 44 বছরের কোমর ব্যথা, আর 84 বছরের কোমর ব্যথা, এক এক্সারসাইজ চলবে না, এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ হতে হবে। আবার দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র সাইডের ডিসপলাপস, পোস্টেরিয়র সাইডের ডিসপলাপস, ল্যাটারাল সাইডের ডিসপলাপস, লেফট ল্যাটারাল একরকম, রাইট ল্যাটার। এখন কোন ডিরেকশনের ডিস্টার্ব প্রলাপস আছে, কোন ডিরেকশনে এক্সারসাইজটা দিতে হবে, এটা তো বিশেষজ্ঞ নির্ধারণ করবে। এটা আপনি এক্সারসাইজ, অনেকে আছে আন্দাজে এক্সারসাইজ করতে শুরু করে আরও 12টা বেজে যাচ্ছে। এই জন্য আমরা বলি সবসময় যে ইউটিউব দেখে এক্সারসাইজ করবেন না, এবং যারা অনভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ না তাদের কথায় কখনো এক্সারসাইজ করবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। কারণ একটু ভুলের কারণে প্যারালাইসিস হয়ে যেতে পারে। কোমর ব্যথা থেকে কিন্তু অনেক প্যারালাইসিস রোগী আমরা পাই, ঘাড় ব্যথা থেকে অনেক প্যারালাইসিস রোগী আমরা পাই। সো ভুল এক্সারসাইজ করলে প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স। আচ্ছা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে কথা বলছিলাম, স্ট্রোক পেশেন্টদের কথায় আসি। এই স্ট্রোকের পেশেন্টদের যাদের এক সাইড অবশ হয়ে গেছে বা শুধু হাত পা যাদের অবশ হয়ে গেছে, সেক্ষেত্রে এসপি হসপিটালের চিকিৎসা কতটা সাকসেসফুল? আমরা যেটা বলছি যে এসপি হসপিটাল তো আসলে রিহ্যাবিলিটেশনের জন্য আমরা তৈরি করেছি, যেটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন একটা হসপিটাল। তো স্ট্রোক পেশেন্টের সমস্যাটা কি দেখেন, স্ট্রোক করছে, আমরা জানি স্ট্রোক তো ব্রেনে করছে, ইস্কেমিয়া বা হেমোরেজ যেটাই হোক, তো ব্রেনে করছে। তো স্ট্রোকে যদি ইস্কেমিয়া হয়, ইস্কেমিয়াকে প্রিভেনশন করা যদি পরবর্তী মেডিসিন ইউজ করা যেতে পারে। হেমোরেজ হলে হাইপার টেনশন কন্ট্রোলে আনা যেতে পারে। ডায়াবেটিস থাকলে সেটা ট্রিটমেন্ট। কিন্তু স্ট্রোক যে প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস কোনো ওষুধ নাই, এটার ওষুধ হচ্ছে রিহ্যাবিলিটেশন। এটা আমাদের এসপি হসপিটাল 100% আমরা এটা চেষ্টা করছি এবং সাকসেসফুল। কারণ আপনি যদি সঠিক সময়ে সঠিক রিহ্যাবিলিটেশন করতে পারেন, আপনি রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো স্ট্রোকের ফলে কী হচ্ছে, আমাদের অনেক কষ্ট যেটা হলো যে আমাদের হসপিটালে ইদানিং যেটা লং টাইম সাফার করা রোগীরা আসছে। অনেক রোগী আছে 1 বছর ধরে বাসায় পড়ে আছে, বাসায় নিজেরা ব্যায়াম করাচ্ছে। কেন বলেছেন, চিকিৎসক বলেছেন বাসায় যে নিজেরা ব্যায়াম করেন। কেন নিজেরা ব্যায়াম করলে তো হবে না, ফিজিওথেরাপি মানে তো ব্যায়াম না। স্ট্রোকের ফিজিওথেরাপি হচ্ছে রি-এডুকেশন। মানে অ্যাকচুয়ালি ব্রেনকে আমরা রি-এডুকেশন দিচ্ছি, সমস্যা তো ব্রেনে। এই ব্রেনকে রি-এডুকেশন দিতে গেলে কোন টেকনিক ব্যবহার করতে হবে, এই জন্য বিশেষজ্ঞ লাগবে, জানতে হবে। এটা বাসার লোকজন করতে পারবে না। হাত পা ব্যায়াম করে কি হচ্ছে দেখবেন, হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। অনেক স্ট্রোকের সব রোগীদের জন্য বাসায় যারা ব্যায়াম করায়, শেক দিচ্ছে, মালিশ দিচ্ছে, হাত সব বাঁকা হয়ে যাচ্ছে, চিরতরে হাত নষ্ট হয়ে যাচ্ছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম। সিলেট উপকূল থেকে বলছি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যা প্রায় 3-4 বছর আগ থেকে যে আমার কোমরে ব্যথা ছিল। তারপর একজন ডাক্তার দেখাইছিলাম, ঢাকা থেকে আসছিল উনি। হুম। তারপর উনি বলছিল হাড়টা ফেটে গেছে কোমরের। আচ্ছা। ক্ষয় হয়ে গেছে। তারপর ওষুধ দিয়েছিল, খাইছিলাম, কিন্তু এত বছর ভালো গেছে। আজকে প্রায় 1-1.5 মাস ধরে অনেক ব্যথা হয়, আর শোল্ডারের নিচ সাইডে যে দুটা হাতের এই সাইড ব্যথা করে আর জ্বলে, প্রচন্ড জ্বলে। এখন মাঝে মাঝে ওই যে বুকের হাড় গুলাও জ্বলে, প্রচন্ড জ্বলে। আচ্ছা। আমার আচ্ছা, এদিকে শ্বাসকষ্ট আছে, তারপর এই ব্যথা তো আছে, শ্বাসকষ্ট, কাশি, অনেক কিছু, অ্যালার্জিও আছে। আপনার বয়স কি কত? ওষুধ ব্যবহার করব? আমার বয়স প্রায় 38 বছরের মতো হবে। 38 বছর। জি, ওই। জি, জি, ধন্যবাদ। আমি অসংখ্য উত্তর ধন্যবাদ দিচ্ছি। দর্শক। আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। দেখেন 38 বছর বয়স। স্যার, আমরা প্রশ্ন উত্তরটি দেবো কিন্তু একটি বিরতির পরে। শুধু দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি নেক্সাস টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা এবং স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন নিয়ে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, বিরতির আগে আমাদের একটা ফোন ছিল সিলেট থেকে। ওনার বয়স 38 বছর। তিনি 3-4 বছর আগে কোমর ব্যথায় ভুগছিলেন। সেখানে ডায়াগনোসিস হয়েছিল তার হাড় ফেটে গিয়েছে। তিনি অনেক চিকিৎসা নিয়েছেন, কিন্তু তাতেও ভালো হননি। বাট 1.5 মাস ধরে তার আবারও সেই ব্যথা হচ্ছে। পা অবশ্যই আসছে, ঝিনঝিন করছে, সেটা বলছিলেন। ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রশ্নের জন্য। দেখেন 38 বছর বয়স, কিন্তু এমআরআই করেছে, বলেছে হাড় না, জয়েন্ট ফেটে গেছে। আসলে হাড় ফেটে যায় নাই, জয়েন্ট ফেটে গেছে, ডিসপোলাপস বলা হচ্ছে। ওষুধ খাচ্ছে, ওষুধে কমেছিল কিন্তু এখন কিন্তু বেড়ে গিয়েছে, যেটা আমরা একটু আগে বললাম জি, যে আলোচনা কোমর ব্যথা করছিলাম। রোগীরা যত ওষুধ খাবে এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই ডিসপোলাপসটা আরো বড় হয়ে গেছে, যে কারণে এখন ব্যথাটা পায়ের দিকে চড়ায় যাচ্ছে, ঝিঝি ধরে যাচ্ছে। এরপরও যদি ওষুধ খেতে থাকে এই পাটা প্যারালাইসিস হয়ে যেতে পারে এক সময়। তো যেটা আমরা বলবো সেটা হচ্ছে এখানে রিহ্যাবিলিট করতে হবে। রিহ্যাবিলিটেশন করার জন্য রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ। 3 সপ্তাহ হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্ট দিলে এটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন রিহ্যাব বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে আপনাকে 3 সপ্তাহ কন্টিনিউ রিহ্যাব ট্রিটমেন্ট করতে হবে ফিজিওথেরাপির মাধ্যমে। এবং 3 সপ্তাহ ট্রিটমেন্ট করে ওই ফাটাটা যে জেল বের হয়ে যাচ্ছে ওটা রিপেয়ার হয়ে যাবে। যতক্ষণ না রিপেয়ার হচ্ছে ততক্ষণ আপনি সুস্থ হবেন না। যতই ব্যথা কমুক, ব্যথা কমলে আবার এর থেকে আরও বেশি আকারে ধারণ করবে, কারণ ওই ইনজুরিটা বড় হচ্ছে আস্তে আস্তে। যে কোনো ফাটলকে প্রথমত যে রিপেয়ার করতে হয়, তো আপনার মেরুদণ্ড ফেটে, যে জয়েন্ট ফেটে জেল লিক করেছে, এটা রিপেয়ার করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আরেকজন দর্শক আছে লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? পাবনা থেকে বলছি। জি। আমার প্রবলেম হচ্ছে কি, আমার আম্মুর বয়স হচ্ছে 35 বছর। সমস্যা কি হচ্ছে যে, মনে করেন যে হাতে হচ্ছে জেজি ধরে। ডক্টরকে দেখাইনো হয়েছিল, ডক্টর নিউরোবি আর ক্যালমোডি এই দুইটা লেখছিল। লেখার পরে মনে করেন যে এইটা দুইটা খালি পেটে বুকের ভিতর জ্বালা করে। জ্বালা করার পরে মনে করেন যে কোনো রিসার্চ দেখায় নাই, কিনা একটা ভালো রেজাল্ট। কতদিন যাবত এটা হচ্ছে? অত্যন্ত দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। ধন্যবাদ। আমরা যেটা বুঝতে পেরেছি, উনার হাতে আমাদের আরেকজন দর্শক আছে লাইনে, ফোনটা নিয়ে নি। শ্রী দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন? অসংখ্য দুঃখিত দর্শক, আপনি আরেকবার চেষ্টা করুন। যে আমাদের দর্শক ছিলেন পাবনা থেকে। ওনার মার হচ্ছে বয়স 34 বছর, হাতে ব্যথা আছে, নিউরো বি এবং ক্যালসিয়াম খেয়েছেন, তাতে কোনো লাভ হয়নি, উল্টো হচ্ছে বুকে জ্বালাপোড়া করছে। দেখুন, নিউরোবি খাচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে, ওনার সমস্যাটা কি? সমস্যার সমাধান কিন্তু যেটা, তো ওনার ঘাড়ের সমস্যা আছে, সার্ভাইকাল ডিসপ্রোলাপস, যে কারণে নার্ভে চাপ খাচ্ছে, ওটা হাতে জিজি করছে। তো যেটা আমাদের ঘাড়ে ট্রিটমেন্ট করতে হবে, ডিসপ্রোলাপসটাকে রিপেয়ার করতে হবে, এখানে রিহ্যাব করতে হবে, রেস্টে থেকে থেরাপির মাধ্যমে এটা মানে জোড়া দিয়ে দিলে সুস্থ হয়ে যাবে। তো অবশ্যই এটা এমআরআই করে দেখে নেওয়া উচিত। দর্শক, আমি সাজেস্ট করবো যে ওনার ঘাড়ে একটা এমআরআই করে দেন ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। অবশ্যই রিহ্যাব বিশেষজ্ঞর আন্ডারে গিয়ে আপনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিতে হবে, তাহলে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক আছে লাইনে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন?
আমি রাজশাহী থেকে বলছি। জি, আপনার সমস্যা কথাটি বলুন। তো আমার সমস্যা হচ্ছে আমার চোখের সমস্যা, চোখের। জি, চোখে কি সমস্যা? চোখের এই যে চোখে আমি মানে তাকাতে পারি না, চোখ দিয়ে শুধু পানি পড়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাবেন। আমরা প্রোগ্রাম করছি এটা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা বা প্যারালাইসিস। চোখ প্যারালাইসিস হলে ওটা আমরা ট্রিটমেন্ট করব, কিন্তু চোখের সমস্যা হচ্ছে অবশ্যই আপনি আশপাশে একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে নেবেন। স্যার আমাদের একজন দর্শক আছে লাইনে। সেই দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি পাবনার ঈশ্বরদী থেকে বলছি, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা থেকে বলছি। জি, বলুন। আপনার সমস্যা কথাটি বলুন। আমার ঘাড়ের যে ডিস্ক আছে, একটা ডিস্ক উঁচু হয়ে গেছে, এমআরআই করে দেখছি আমি। আচ্ছা আচ্ছা, এখন ওই আমি ঢাকা নিউরোসায়েন্সে দেখিয়েছিলাম, ওখান থেকে আমাকে ফিজিওথেরাপির কথা বলছিলেন ওনারা। যদি যে ওষুধ আমাকে দিয়েছিলেন সেটার রেজাল্ট না আসলে ফিজিওথেরাপি। আমি লোকাল ঈশ্বরদীতে মাস 3 ফিজিওথেরাপি নিয়েছি, কোনো রেজাল্ট আসেনি। আচ্ছা আচ্ছা, এখন ব্যথাটা কন্টিনিউ বাড়ছে, ওখান থেকে হাতের মধ্যে আসছে জি, এবং হাত থেকে পায়ে পর্যন্ত আসছে, ডান সাইডটা টোটালি। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি, আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। সেই দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি নমস্কার। নমস্কার। জি জি জি, আপনার সমস্যা কথা বলুন। জি, আমার একজন রুগী বাসায় আমার ঘরে বিছানায় সবকিছু করতে হচ্ছে। আমি একদম কাছে বাথরুম থাকা সত্ত্বেও নিতে পারছি না। উনি এই কদিন আগে, উনি 7-10 দিন আগে উনি ধরে 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 যাচ্ছে, কিন্তু এখন পাটা বেঁকে যাচ্ছে এবং একদম খাড়া হতে পারছে না, কিছুই না, সবকিছু শুধু মুখ টুক সবকিছু, কিন্তু বিছানায় পাটা মুভ করতে পারে, ওপাশ ওপাশ করতে পারে, পাটা ঘোরাতে পারে, কিন্তু নামালে দুটো পায়ে একদম প্যাচ খেয়ে যায়। আর যেমন ব্যথা পায় বসে যায়, মানে একদম। এখন কোন ডাক্তার দেখাবো, কি দেখাবো স্যার যদি একটু বলেন। ওনার বয়স কত? 66। জি, আমরা ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের প্রথম দর্শক ছিলেন পাবনা ঈশ্বরদী থেকে, তার এমআরআই করেছিলেন তিনি, তার ডিস্কের সমস্যা আছে ঘাড়ে বলেছেন। তাকে নিউরোসায়েন্সে মানে রেফার করা হয়েছে ফিজিওথেরাপিস্টের কাছে, কিন্তু তিনি যে থেরাপিটা নিয়েছেন তাদের অঞ্চলে, সেখানে তিনি কোনো ফলাফল পাননি। ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি মেডিসিন নিয়েছেন, ব্যথা ভালো হয়নি, কারণ ডিসপোলাপসের ব্যথা কখনো শুধু ভালো হবে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, ফিজিওথেরাপি নিয়েছেন 3 মাস, তবু ভালো হয়নি, কারণ সঠিক ফিজিওথেরাপিটা আপনি নিতে পারেন নাই, কারণ যেখানে ফিজিওথেরাপি দিচ্ছেন সে সঠিক দিচ্ছেন। এখানে বুঝতে আপনার ডিসপোলাপস মানে ওখানে ফাটল আছে। সো আপনি ফাটল নিয়ে আপনি সেন্টারে গিয়ে এসে থেরাপি দেন, তাহলে ফাটাটা কখনো রিপেয়ার হবে না। আপনার ঘাটটা, নেকটাকে মুভমেন্ট বন্ধ করে দিতে হবে, তার মানে হাঁটা চলা কাজকর্ম সব আপাতত বন্ধ রাখতে হবে। ওনার ব্যথা হাত থেকে পায়েও শিফট জি, এবং হাত ঝিঝি করছে, মানে খারাপের দিকে যাচ্ছে। এখান থেকে আস্তে আস্তে একসময় প্যারালাইসিস হতে পারে, অথবা এরপর বলে অপারেশন করেন, অপারেশন করার পরও যে ভালো হবে এমন কোনো গ্যারেন্টি নাই, আস্তে আস্তে রোগী খারাপের দিকে চলে যাবে। কিন্তু এটা সিম্পল ট্রিটমেন্ট, আপনাকে 3 সপ্তাহ হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপি নিতে হবে। 21 দিন যদি আপনি ভর্তি থেকে ফিজিওথেরাপি নেন, এটা ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো ঢাকাতে এসে আপনাকে এই ট্রিটমেন্টটা নিতে হবে। এটা আসলে পেরিফেরিতে যে ফিজিওথেরাপি আছে তার মধ্যে এটা ভালো হওয়া খুব ডিফিকাল্টিস, কারণ আপনার রেস্টের ব্যবস্থা সেখানে না। এটা রেস্টের থেকে 3 সপ্তাহ থেরাপি নিলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের পরবর্তী দর্শক ছিলেন, ওনার বয়স 66 বছর। তিনি বলছিলেন যে তার 10 দিন আগেও রোগী হচ্ছে মুভমেন্ট করতে পারতো, কিন্তু এখন একদমই বেড রিডেন হয়ে গিয়েছে। ওনার কিন্তু হাঁটুতে সমস্যা, যেটা দাঁড়াইলে হাঁটুটা বেঁকে যাচ্ছে, তার মানে আর্থাইটিস আছে এবং সিভিয়ার আর্থাইটিস, যার ফলে ওনার অনেক দিন ধরে হয়তো সাফার করতে করতে ওনার লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, এখন দাঁড়াইলে লোড নিচ্ছে না, মাসেল উইক হয়ে গিয়েছে। এটা আসলে ডাক্তার দেখাইলে হবে না, হসপিটালে ভর্তি রাখতে হবে, রিহ্যাব হসপিটাল লাগবে। যে কোনো হসপিটালে চিকিৎসা হবে না, যদি জেনারেল হসপিটালে ভর্তি হয় কোনো হসপিটালে ট্রিটমেন্ট হবে না। রিহ্যাবিলিটেশন করতে হবে, তার মাসেলকে স্ট্রং করতে হবে। মাসেল স্ট্রং হয়ে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়লে উনি পেইন মুক্ত বাসায় রেখে সম্ভব না সেই বাসায় রেখে সময়। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি ঢাকাতে নিয়ে এসে রিহ্যাব হসপিটাল যদি আপনি ভর্তি করেন, ভর্তি করে ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ ওষুধ খেয়ে বাসায় থাকলে এই রোগী ভালো হবে না, আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যেতে পারে। ধন্যবাদ আপনাকে।
এই যে স্যার এমআরআই এর কথা বারবার চলে আসছে, এমআরআই এর মাধ্যমে কি সম্পূর্ণভাবে ডায়াগনোসিস সম্ভব হাঁটু ব্যথা, কোমর ব্যথা? জি জি অবশ্যই। আসলে যে কোমর, এই যে ওনার যখন হাঁটুতে ব্যথা আছে, ওনার কিন্তু কোমরের সমস্যা আছে, এটা আমাদেরকে এমআরআই করে দেখতে হবে। এবং হাঁটুর মধ্যে কেন তার এই সমস্যাটা হচ্ছে, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। লিগামেন্ট ছিঁড়ে গেলে অনেক সময় বলে অপারেশন লাগবে, কিন্তু ওনার ক্ষেত্রে অপারেশন ছাড়াই ভালো রাখা সম্ভব, কারণ 66 বছর বয়স, সেখানে অপারেশনের প্রয়োজন নয়। সেটা আমরা যেটা করি, আমাদের এসপি হসপিটালে মেরুদণ্ডটা চেক করে ওখানে ডিসপ্রলাপস থাকলে ওটাকে রিপেয়ার করে মাসেলকে বিল্ড আপ করে দিই। তো এমআরআইটা খুবই খুবই জরুরি, কারণ স্পাইনাল কর্ডের ভিতরে যে সমস্যায় থাক, এমআরআই ছাড়া কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না। সো একটা এমআরআই একটা মানুষের নতুন জীবন দান করতে পারে, কারণ একটা এমআরআই তা আইডেন্টিফাই করে দিচ্ছে যে আপনার কোথায় প্রবলেমটা আছে। আমাদের একজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি খাবার থেকে বলছি, আমার নাম টিটু। জি আচ্ছা, আপনার সমস্যা কথাটি বলুন। আর স্যারের কাছে প্রশ্ন হলো যে স্যার, আমার এই বাম পাশে একটা ছোট টিউমার আছে, পেটের ঠিক মাঝখানের দিকে। জি আমি একটু কোমরের দিকে ব্যথা লাগে, প্লাস ওই পাশটায় ওই ব্যথাটা হালকা কিন্তু অস্বস্তিকর মনে হয়। আমি এখন কোন ডাক্তারের পরামর্শ করে কি করতে পারি? জি ধন্যবাদ আপনাকে, আমরা উত্তরটা দিচ্ছি। ওনার হচ্ছে কাউরাই থেকে ফোন করেছেন, তার পেটের বাম পাশে টিউমার আছে, যার জন্য উনি কোমরে ব্যথা অনুভব করছেন। তিনি কোন ডাক্তার দেখাবেন? দেখেন, ওনার আসলে পেটে যে টিউমারটা আছে, এটা অনেক সময় সিস্ট থাকে, চর্বি থাকে, বেনাইন টিউমার থাকে, এটার জন্য কিন্তু কোমরে ব্যথা হবে না কখনোই। কোমর থেকে ব্যথাটা দিকে শিফট করছে, ওনার কোমরে সমস্যা আছে, যেটা ডিসপ্রলাপস থাকতে পারে, অথবা এখানেও টিউমার থাকতে পারে, যেটা কিন্তু এমআরআইটা করা খুবই জরুরি। কারণ আমাদের শরীরে যদি বিভিন্ন জায়গায় ছোটো ছোটো টিউমার থাকে, তাহলে কিন্তু স্পাইনাল কর্ডের টিউমার হওয়ার চান্স অনেক বেশি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ওনাকে কোমরে এমআরআই করে দেখতে হবে যে কোমরে কোনো টিউমার আছে কিনা, অথবা ডিসপ্রলাপস আছে কিনা। তারপর কোমরের ট্রিটমেন্ট করলে উনি সুস্থ হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি রিহ্যাব স্পেশালিস্টকে দেখিয়ে কোমরেটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে টিউমারের কথা আসছিল, তারপর স্ট্রোকের পেশেন্টদের কথা আসছিল। স্ট্রোকের পেশেন্টরা যেমন প্যারালাইসিস হয়, এই টিউমার অপারেশন করার পরেও কিন্তু স্পাইনাল কর্ডের টিউমার যারা অপারেশন করেছেন, তারপরেও কিন্তু তাদের প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। সেটা থেকে প্রিভেন্ট করার উপায়টা কি? যদি স্পাইনাল কর্ডের টিউমার থাকে, সব টিউমার যে অপারেশন করতে হবে তা কিন্তু না। টিউমার হলেই অপারেশন করতে হবে তা না, অনেক টিউমার আছে অপারেশন লাগে না। আমরা দেখছি যে ছোট ছোট টিউমার থাকে স্পাইনাল কর্ডের মধ্যে, যেটা বড় হয় না, ফিক্সড হয়ে গেছে ছোট অবস্থা, আবার অনেকে বড় হয়। যদি টিউমার বড় হয়ে প্যারালাইসিস করে দেয়, তারপর অপারেশনের প্রয়োজন আছে। অথবা টিউমার যদি ক্যান্সার হয়, দ্রুত অপারেশন করতে, এটা ডিসিশন নিতে হয় যে আসলে কেন অপারেশনটা করব, না করলে কি ক্ষতি হবে। দেখা গেলো ছোট্ট একটা টিউমার আছে, অপারেশন করতে যে প্যারালাইসিস হয়ে গেল, তাহলে অপারেশনটা করা উচিত ছিল না। বাট ছোট একটা টিউমার আছে কিন্তু ক্যান্সার, অপারেশন করার পর প্যারালাইসিস হয়ে গেলো, তবু ভালো, কারণ ক্যান্সারের জন্য মৃত্যুর চান্স ছিল, সেক্ষেত্রে অপারেশন বাধ্যতামূলক। রাইট। তো যদি অপারেশন করে প্যারালাইসিস হয়ে যায়, সেটা ট্রিটমেন্ট কিন্তু আবার ফিজিওথেরাপিতে আসতে হবে। এই জন্য যে কোনো অপারেশনেই কিন্তু রিহ্যাবিলিটেশন করতে হবে, তাহলে মানে সম্পূর্ণরূপে রোগী ভালো সার্ভিস পাবে এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার একটা পসিবিলিটিস থাকে যদি আমরা সুন্দরভাবে রিহ্যাবিলিটেশন করতে পারি। এটা এনি টাইপ অফ সার্জারি, যে কোনো সার্জারিতেই এই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা খুবই এই কথা প্রসঙ্গে আরেকটি প্রশ্ন, দর্শকদের ক্ষেত্রে অনেকে কিন্তু আছে বিদেশ যাওয়ার প্রবণতা থাকে, আমাদের দেশে ট্রিটমেন্ট নিয়ে তারা সুস্থ হচ্ছে না, মনে হচ্ছে আমি বাইরের দেশে গিয়ে দেখালে হয়তো বা ভালো হব, সেখানে গিয়ে কিন্তু অনেকে অপারেশন করছে, যে অপারেশন করে তারা মোটেও সুস্থ হচ্ছে না, দেশে এসে সেই ব্যথা বা সেই কষ্টটাই তারা ভোগ করছেন। এই সমস্যাটা কেন হচ্ছে? দেখেন, আসলে স্পাইনাল অপারেশন যেটা সাকসেসফুল রেট খুবই কম। স্পাইনাল অপারেশন করতে হলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসবেই, তবু অপারেশন করতে হয়, কখনো কখনো বাধ্যতামূলক অপারেশন লাগে, যেমন জীবন বাঁচানোর জন্য। হয়তো স্পাইনাল কর্ডের টিউমার আছে, সেই টিউমারটা ক্যান্সার, অপারেশন মাস্ট করতে হবে। হয়তো ভেঙে সরে গিয়েছে, ডিসপ্লেস হয়ে আছে, সেখানে ইন্টারনাল ফিক্সেশন করে প্লেসে নিয়ে আসা হচ্ছে। বাট অনেক অপারেশন যেটা না করলেও চলে, যেমন পিএলআইডির ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেশনের কোনো প্রয়োজন নেই, কারণ অপারেশন করতে যে হ্যাজার্ডটা হচ্ছে সেটার জন্য অপারেশন ছাড়া আমরা যেটা করছি কনজারভেটিভ ট্রিটমেন্ট। এসপি হসপিটাল কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে কিন্তু 100% সাকসেসফুল। আজকে 23 বছর যাবৎ আমরা ট্রিটমেন্ট করছি, পর্যন্ত অলমোস্ট 1 লক্ষ পেশেন্টকে আমরা এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিস রোগীকে সুস্থ করতে সক্ষম হয়েছি। গত 23 বছর যাবৎ আমরা করছি, কারণ আমরা এখানে যে রিহ্যাবিলিটেশন, যে প্রপার রিহ্যাবিলিটেশন সেটা করা হচ্ছে, যে কারণে কিন্তু রোগী সুস্থ হচ্ছে।
কোন একটা অপারেশনের পরে ফিজিওথেরাপির গুরুত্ব কতটুকু? 100%, কারণ অপারেশন মানে তার ফিজিক্যালি কিন্তু আনফিট হয়ে যাচ্ছে। আচ্ছা। ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন হচ্ছে ফিটনেসটাকে ডেভেলপ করছে, যেমন সার্জারি আপনার জীবনকে বাঁচাচ্ছে। এই জীবনকে সচল করার জন্য আপনার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দরকার। তো যেটা বলেছে মেডিসিন হয়তো আপনার জীবনটাকে বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু আপনার জীবন যদি অচল হয়ে বসে থাকে তাহলে তো সেই জীবন বেঁচে থাকা আর না বেঁচে থাকা একই কথা। সো যদি জীবন বেঁচে থাকে তাকে সচল রাখতে হবে। যেমন একটা গাড়ি ইঞ্জিন স্টার্ট নিচ্ছে কিন্তু গাড়ি চলে না, তো সেই গাড়ির কোনো মূল্য নাই। ইঞ্জিন স্টার্ট নিয়ে গাড়ি চলতে হবে, ঠিক তাই আমাদের শরীরে ইঞ্জিনের গাড়ির মতো বেঁচে আছে মানে ইঞ্জিন চালু আছে, কিন্তু প্যারালাইসিসের ঘরে পড়ে আছে মানে চলে না। তার মানে কি, ইঞ্জিন স্টার্ট আছে গাড়ি চলে না, তো সেই গাড়ির কোনো ভ্যালু নাই। তো যে কারণে আমরা বলছি যে সচল থাকার জন্য যে কোনো অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন লাগবে। আর যারা বিদেশে যাচ্ছে ভালো হওয়ার আশায়, কোমর ব্যথা হাঁটু ব্যথা নিয়ে, আমরা তাদেরকে সবসময় বলছি যে অ্যাটলিস্ট এসপি হসপিটালে আগে আসুন, তাহলে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। কারণ বিদেশে যাওয়ার ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের চিকিৎসার বদনাম হচ্ছে, আমাদের দেশের বদনাম হচ্ছে। সো আপনি আগে দেশে আছে ট্রিটমেন্ট, আপনি কেন বিদেশে যাবেন? কোমর ব্যথা হাঁটু ব্যথা আপনি বিদেশে গিয়ে, অনেক রোগী আছে বিদেশে গিয়ে দুনিয়ার টাকা নষ্ট করে দেশে এসে আবার ট্রিটমেন্ট নিচ্ছে। তো এই যে মাঝখান থেকে তার টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হলো। আমি বহু রোগী পেয়েছি যে তার বাড়িঘর সব বিক্রি করে বিদেশে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করে আসছে, কিন্তু ভালো হয়নি, আবার আমার কাছে এসে ট্রিটমেন্ট নিচ্ছে এসপি হসপিটালে। সো যে কারণে আমি বলছি আগে এসপি হসপিটালে আসুন, কারণ এসপি হসপিটালে আসতে ভিসার দরকার নেই, পাসপোর্টের দরকার নেই। এখানে এসে আগে দেখুন, এখানে ট্রিটমেন্ট নেন, দেশের টাকা দেশে থাকবে, দেশের সুনাম দেশেই থাকবে, বিদেশে যাওয়ার স্যার আমরা ফিজিওথেরাপি নিয়ে আরো আলোচনা করব, কিন্তু আরেকটি বিরতির পরে। দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানে। স্যার, আমরা দর্শকদের মাধ্যমে হোক বারবার একই কথা শুনছিলাম, ফিজিওথেরাপি দিতে বলা হয়েছে বা কেউ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েও কোনো ফলাফল পায়নি। এই ফিজিওথেরাপিস্ট কারা আর কিভাবে বুঝবো তিনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট? হ্যাঁ, যেটা হলো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, তাহলে ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে, গ্রাজুয়েশন করতে হবে, যেটা 5 বছর মেয়াদি, যেটা আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে বর্তমানে কিন্তু অ্যাডমিশন টেস্ট সময় 25 তারিখে আছে, 23 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করছে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে সায়েন্স থেকে, এবং যারা গতবার পাস করেছিল তারা এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে পারবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5 বছর মেয়াদি গ্রাজুয়েশন কোর্স। এরাই শুধুমাত্র ফিজিওথেরাপিস্ট হতে পারে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা যশোর বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত 5 ইয়ার্স যারা কমপ্লিট করেছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, তারা শুধুমাত্র ফিজিওথেরাপিস্টে কাজ করতে পারবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক ফিজিওথেরাপি সেন্টার কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নাই, সেখানে রোগীরা গিয়ে কিন্তু টোটালি প্রতারিত হচ্ছে। যাচ্ছে একটু আল্ট্রাসাউন্ড দিচ্ছে, একটু শেক দিচ্ছে, একটু ট্রাকশন দিচ্ছে, এটা তো লেম্যান যে কেউ দিতে পারে, যে রিক্সাওয়ালাও দিতে পারে। একটা মেশিন ঘষলেই কিন্তু ফিজিওথেরাপিস্ট হওয়া যায় না। ফিজিওথেরাপিস্ট হতে গেলে সর্ববিষয়ে তাকে নলেজ থাকতে হবে, যেটা আসলে তাকে যেমন নিউরোলজির উপরে দক্ষতা থাকতে হবে, তেমনি পেডিয়াট্রিক্সের উপরে থাকতে হবে, তেমনি গাইনির উপরে থাকতে হবে, অর্থোপেডিক্সের উপরে থাকতে হবে, জেরিয়াট্রিক্সের উপরে থাকতে হবে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু তার ভালো নলেজ থাকতে হবে, কারণ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে কিন্তু অনেক সমস্যা নিয়ে আসছে। ক্রিটিক্যাল রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। যেমন আমি বললাম যে কোমর ব্যথা ছিল, কোমর ব্যথা থেকে আস্তে আস্তে হাঁটু ব্যথা ছড়াচ্ছে, হাঁটু থেকে ঘাড়ে ব্যথা চলে যাচ্ছে, ঘাড় থেকে মাথা ব্যথা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে হাইপার টেনশন আছে, ডায়াবেটিস বেড়ে গেছে, আনকন্ট্রোল ডায়াবেটিস। তো এত কিছু, আবার যে তার গাইনি প্রবলেম থাকতে পারে, তো এত কিছু প্রবলেম নিয়ে কিন্তু একজন রোগী যাচ্ছে একজন চিকিৎসক। তো তাকে কমপ্লিট সলিউশন দিতে গেলে সর্ববিষয়ে তাকে কিন্তু মানে পারফেক্ট নলেজ থাকতে হবে। দেন সে সিলেক্ট করবে যে কোন কাজটা কে করবে। নলেজ থাকতে হবে, কিন্তু সেই নলেজটাকে ব্যবহার করতে হবে যে কাকে দিয়ে কোন কাজটা করানো। যেমন আমাদের এসপি হসপিটাল আমরা যেটা রিহ্যাবিলিটেশন করছি, একজন রোগী আসলে আমরা তাকে কিন্তু আগে সিলেকশন করছি যে কে ট্রিটমেন্ট করবে, দেন আমাদের টিম কাজ করছে, যার ফলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়তে যাচ্ছে। আমাদের একজন দর্শক আছে লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জয়পুরহাট থেকে। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার মাথায় ব্যথা, এমআরআই করছি, অপারেশন করছি। আমি বর্তমান ফিজিওথেরাপি, এখন ব্যথা একটু কম, এখন আমি করবো কি? কথাটা ক্লিয়ার বুঝতে পারেন? আপনার কথাটা কেটে কেটে আসছে। আপনি ফিজিওথেরাপি করছেন অপারেশনের পরে, এখন কি সমস্যা আপনার? এখন এই যে হাঁটুর দিকে, ডান পায়ের দিকে ব্যথা, ডান পায়ে ব্যথা চলে যাচ্ছে। আপনি হাঁটা চলার স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না পারছেন না? আমি কাজ করি না তো, কোনো কাজই করতে পারছেন না। বয়স কত আপনার?
বয়স 35। অপারেশন করেছেন কতদিন আগে? অপারেশন করিনি স্যার। অপারেশন করেন নাই, এমআরআই করেছেন? হ্যাঁ হ্যাঁ জি। কি বলেছে এমআরআই দেখে, কি বলেছে? এমআরআই দেখে ওরা বলেছে অপারেশন করতে হবে বলেছে। আচ্ছা আচ্ছা, আপনি হাঁটা চলা করছেন, ফিজিওথেরাপি করছেন, এখন ব্যথা পায়ের দিকে চলে গিয়েছে? জি জি। পা ভারী ভারী লাগে, অবশ অবশ লাগে? না না এগুলো লাগে না। ঝিঝি করে? একটু ঝিমঝিম করে অল্প। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন অসংখ্য ধন্যবাদ দর্শক। ওনা কিন্তু ডিসপ্রলাপস। আমাদের একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নেই। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম সালাম, মঠবাড়ি থেকে বলতেছি। আপা, আমার ওই বাম হাতের মানে ভেঙে গেছিল প্রথম রোজা, ভেঙে যাওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি, দেখার পরে আমার মানে হাতটা হচ্ছে কিন্তু আঙ্গুল লড়তেছে না, আঙ্গুল অবশ, বুঝতে পারছেন? এখন এটার জন্য কি করা যায়? জি ধন্যবাদ, আমরা উত্তরটা আমাদের আরেকটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আমি আশরাফ আলী আমার নাম। আচ্ছা, আমি পুরনো ঢাকার বংশাল এলাকা থেকে বলছিলাম। জি আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা যে হাঁটুতে ছিল অনেকদিন ধরে, তো আমি এখানে লোকাল একজন ডক্টরকে দেখিয়েছি, উনি এক্সরে দিয়েছে। এক্সরে রিপোর্টটা আমি এখন কনফার্ম দিতে বুঝতে পারতেছি। একটু আমি কি বলে শোনাবো? জি বলেন। এটা টিবিয়াল স্পাইকি, জয়েন্ট স্পেস ইজ ইনট্যাক্ট, বোনস আর অস্টিওপোরোটিক, আর কমেন্টে আছে অস্টিওআর্থ্রাইটিস। আপনার বয়স কত? জি জি, আমার বয়স চলতেছে স্যার 54। আপনার কোমরে কোনো ব্যথা আছে? না না, আল্লাহর মধ্যে কোমর আগে কোমরে ব্যথা ছিল? না স্যার, কোমরে আল্লাহর মধ্যে তেমন কোনো ব্যথা নেই। কোমরে কোনো ট্রিটমেন্ট করেছেন কখনো? কোনো ওষুধ খেয়েছেন ব্যথার জন্য, মনে পড়ে? জি না জি না জি না। আচ্ছা আচ্ছা, নামাজ পড়ছেন কিভাবে? নামাজে যে স্যার চেয়ারে বসেই পড়ি আপাতত। চেয়ার কতদিন পড়ছেন? তাও স্যার মাস 6 হয়ে গেছে। তো কেন? এই হাঁটুর ব্যথাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে এখন তার বসতেই পারতেছি না। এখন নামাজ পড়ার, চেয়ারে পড়ার পরে কি আপনি ভালো আছেন না খারাপ হচ্ছেন আরো? চেয়ারে পড়লে তেমনই হয় না, কিন্তু গত সপ্তাহখানেক ধরে ব্যথাটা একটু বেড়েই গেল। হ্যাঁ, তার মানে চেয়ারে পড়ার কারণে আপনি যে নিচে বসেন এই জন্য আরো বেড়ে যাচ্ছে, কারণ আপনার হাঁটু আপনি আরো নষ্ট করে ফেলছেন। ধন্যবাদ, আমরা উত্তরটা দিই। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের প্রথম দর্শক ছিলেন জয়পুরহাট থেকে, তার কোমরে ব্যথা, অপারেশন করতে বলা হয়েছে, তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন, তাতে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দেখুন, ওনার কিন্তু ডিসপ্রলাপস আছে, উনি থেরাপি নিচ্ছে, চেম্বারে গিয়ে থেরাপি দিচ্ছে, আসছে, এই থেরাপিটাই তার গুজামিল হচ্ছে, যে কারণে ভালো হচ্ছে না। এই পেশেন্টকে 3 সপ্তাহ বেড রেস্টে থেকে রিহ্যাবিলিটেশন করতে হবে, তাকে হসপিটালে ভর্তি হতে ঢাকাতে আসতে হবে। এসপি হসপিটাল এরকম হসপিটালে ভর্তি থেকে তাকে 3 সপ্তাহ ট্রিটমেন্ট নিলে ওনার অপারেশন কোনো দিন করা লাগবে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে ওইখানে ট্রিটমেন্ট করে সময় নষ্ট না করে আপনাকে যত দ্রুত সম্ভব রিহ্যাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে 3 সপ্তাহ ট্রিটমেন্ট করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনার অপারেশন আর করা লাগবে না, কারণ অপারেশন করলে যে ভালো হবে না এমন কোনো গ্যারান্টি নাই। ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক ছিলেন, ওনার হচ্ছে রোজার প্রথম রোজাতে বাম হাত ভেঙে যায়, তাতে তার হাতে জোড়া লাগলেও কিন্তু আঙুল এখনো অবশ্যই, কারণ আমাদের রিস্ট জয়েন্টে কোনো ফ্র্যাকচার থাকলে সেখানে ভেঙে গেলে আমাদের নার্ভ ইনজুরির মাধ্যমে আমাদের আঙুলগুলো প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পেরিফেরাল নার্ভ ইনজুরি আছে, সো এটা অন্য নার্ভ দিয়ে এটা আবার সচল হবে, কিন্তু এটা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি করতে হবে, তাহলে এটা ভালো হয়ে যাবে। দর্শক, আমি বলবো, আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে দ্রুত আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, দেরি করলে এটা পার্মানেন্ট প্যারালাইসিস হয়ে যাবে। তো আপনাকে যেটা ঢাকাতে, আসলে এটা গ্রামে হবে না, এটা অবশ্যই আপনাকে ঢাকাতে এসে রিহ্যাবিলিটেশন হসপিটাল থেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, এবং এটা সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে হবে। দিনের দৈনিক কমপক্ষে 4 বেলা ফিজিওথেরাপি করতে হবে, তাহলে এটা হয়তো খুব শর্ট টাইমের মধ্যেই আবার হাতের ফাংশন চলে আসবে, কারণ পেরিফেরাল নার্ভ ইনজুরি হলে এটা সম্ভাবনা থাকে 99% সুস্থ হয়ে যাওয়ার। ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক ছিলেন পুরান ঢাকা থেকে আশরাফ আলী নামে, ওনার বয়স 54 বছর, তার হাঁটুতে ব্যথা ছিল, এক্সরেতে অস্টিওআর্থ্রাইটিস এসেছে, তিনি এখন কি করবেন? দেখেন, উনি কিন্তু চেয়ারে বসে নামাজ 6 মাস, এবং পরবর্তীতে ওনার কিন্তু ব্যথা এখন আগের থেকে আরো বেশি, তার মানে উনি কিন্তু খারাপ হয়ে গিয়েছে, কারণ উনি কিন্তু চেয়ারে বসেছিল বাঁচার জন্য, কিন্তু বাঁচার কিন্তু সুযোগ হলো না, উনি কিন্তু আরো খারাপ হয়ে যায়। এইভাবে যদি আরো 6 মাস চেয়ারে বসে নামাজ পড়ে আরো খারাপ হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব তাকে সঠিক চিকিৎসায় যেতে হবে। আসলে অস্টিওআর্থ্রাইটিস এখন এটা হলো জাস্ট, এটা কিছুই না, নাথিং, এটা কোনো সমস্যা না, বাট ওনাকে স্বাভাবিক কর্মজীবনে থাকতে হবে, স্বাভাবিক মুভমেন্ট করতে হবে, নামাজ তাকে জায়নামাজে পড়তে হবে। যদি কষ্ট হয় তার জন্য চিকিৎসা আছে, চিকিৎসা করতে হবে, যেটা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপির মাধ্যমে তাকে এটাকে জয়েন্টটাকে ফ্রি করে মাসল পাওয়ার বাড়াতে হবে, তাহলে এই কাটিলের যে ইনজুরি ছিল এটার ইনজুরি হবে না, এবং অস্টিওআর্থ্রাইটিস তাকে কোনো ঝামেলায় ফেলতে পারবে না। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনাকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে হলে আপনাকে অবশ্যই রিহ্যাবিলিটেশন করতে হবে। 2 থেকে 3 সপ্তাহ ট্রিটমেন্ট করলে আপনি আবার নিচে বসে নামাজ পড়তে পারবেন। ধন্যবাদ আপনাকে। এই যে স্যার, আমরা এত রোগী পাচ্ছি, তাদের সমস্যা একটাই, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হোক, যে কোনো কারণে হোক,
হোক, কোমরে ব্যথা হাঁটুতে চলে গিয়েছে, এই ব্যথাগুলো থেকে মানে প্রতিরোধ করতে গেলে কি কি উপায় অবলম্বন করতে হবে? একটা স্লোগান যেটা হলো বডির ফিটনেস ধরে রাখতে হবে। ফিটনেস যে কোনো বয়স, 100 বছর বয়সও ফিটনেসের খুব দরকার, বাচ্চাদেরও খুব দরকার। ফিটনেস ছাড়া সুস্থ থাকার সুযোগ একদমই কম। যদি আপনি বডি ফিটনেসে রাখতে পারেন তাহলে অনেক রোগকেই প্রিভেনশন করতে হবে, নট অনলি পেইন। আপনি ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ সবগুলোকেই কিন্তু প্রিভেনশন করা যায়, কন্ট্রোল করা যায় যদি বডির ফিটনেস ঠিক থাকে। তো আমাদের যত রোগী আমরা পাই সবারই ফিটনেস ফল করেছে, যে কারণে সব বিভিন্ন রোগে আক্রান্ত। একটা সমস্যা নিয়ে যাচ্ছে 10টা সমস্যা শুরু হচ্ছে। যেমন যে একটু আগে যে হাঁটু ব্যথা রোগীটা বললো, উনি কিন্তু একটু ব্যথা নিয়ে গিয়েছিল, চেয়ারে নামাজ শুরু করলো, এখন ব্যথা বেড়ে গেছে, এরপরে কোমর ব্যথা হবে, তারপর ঘাড় ব্যথা হবে, এরপরে কি হবে, আস্তে আস্তে ডায়াবেটিস বাড়তে থাকবে। স্যার আমাদের একটি ফোন রয়েছে। শুধু দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি বলছি লালমনিরহাট থেকে। জি, আপনার সমস্যা কথাটি বলুন। হাতিবান্ধা থেকে, লালমনিরহাট হাতিবান্ধা থেকে বলছি। আমার ওই সমস্যা কোমরে, কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, হাতে মুষ্টি বাঁধতে পাই না, পায়ে মনে হয় যে শক্তি নাই, হাঁটতে পাই না, এরকম মনে কোমরে বসলে উঠতে পাই না, উঠতে বসতে পাই না। কতদিন যাবত ব্যথা হচ্ছে? এটা ব্যথা হচ্ছে 3 মাস, এরকম 6 মাস। আপনি নামাজ পড়ছেন কিভাবে? নামাজ ওই পড়ি, দাঁড়াই পড়ি। জি, আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমাদের লালমনিরহাট থেকে দর্শক ছিলেন, ওনার কোমরে ব্যথা, হাঁটুতেও ব্যথা এবং হাত মুট করতে সমস্যা। জি, আচ্ছা, দেখেন আমরা যেটা বললাম যে একটার পর একটা কিন্তু ছড়াই যাচ্ছে এবং ওনার কিন্তু বডি আনফিট, বসলে উঠতে পারে না। তার মানে কি মাসেল উইকনেস ডেভেলপ করছে, পা অবশ মনে হচ্ছে, নার্ভ ইনজুরি, ওনার সমস্যা হচ্ছে মেরুদণ্ডে, ঘাড়ে এবং কোমরে। এই দুইটা পয়েন্ট যদি রিপেয়ার করে দেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু তা না করে উনি খাচ্ছে পেইন কিলার বা ক্যালসিয়াম, এটা খেলে কি হচ্ছে, রোগী কিন্তু আরও খারাপের দিকে চলে যাচ্ছে। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে, এটা অবশ্যই এমআরআই করে নিলে ভালো হয়। দেন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক দর্শকরা রয়েছে স্যার, আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে এসপি হসপিটাল বা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে কিভাবে? ধন্যবাদ। আমি আসলে এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, ওখানে সপ্তাহে 7 দিনই বসি। ওখানে আসলে আমাকে পাওয়া যায় সকাল 10টা থেকে 2টা প্রতিদিন এবং বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আমি ওখানে চেম্বার করি, একটা মাত্র চেম্বার এসপি হসপিটাল। আর আমার গ্রামের বাড়িতে মাসে 1 দিন যাই, ওখানে জাস্ট ওই গ্রামের কিছু রোগী ওখানে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য যাই, যেটা আমার গ্রাম হচ্ছে মাগুরা শ্রীপুরে ওখানে। আর ঢাকাতে একটাই মাত্র চেম্বার এসপি হসপিটাল, এখানে আসতে পারেন। নিচে স্কলে নাম্বার আছে, ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা গুগলে এসপি হসপিটাল যদি সার্চ দেন ওখানে পাওয়া যাবে, আমাদের নাম্বার সহ সব কিছু আছে ডিটেলস। এবং আমি আমার নাম্বার বলে দিচ্ছি, পার্সোনাল নাম্বার, যদি কেউ কোনো এমার্জেন্সি প্রয়োজনে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন। আমার নাম্বারটা 01793557825। আমি আরেকবার বলছি, 01793557825। এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে ফোনে কথা বলো, আসা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুস্বাস্থ্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় স্যার আমাদেরকে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সেই দর্শক, আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে, আগামী সোমবার ঠিক নেক্সাস টেলিভিশনের পর্দায় সকাল 9টায়। আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসপি হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।